নির্বাচনের স্বার্থে কিছু সংস্কারের বিষয়ে ছাড় দিচ্ছে বিএনপি, বললেন তারেক রহমান। সমস্যার সমাধান করবে বড় দল। বিচার বাধাগ্রস্ত করার দায়ে শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড, অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রীর প্রথম সাজা। আওয়ামী লীগ আমলে ইভিএমে ৩,০০০ কোটি টাকা ক্ষতি, ইসির ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারালো বাংলাদেশ। নারী এশিয়ান কাপের মূল পর্বে উঠে ইতিহাসের অপেক্ষা। সংস্কার ইস্যুতে কিছু বিষয়ে একমত না হলেও নির্বাচনের দিকে এগিয়ে যেতে বিএনপি ছাড় দিয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছোট দলের মতামতকে সম্মান জানিয়ে বড় দল হিসেবে বিএনপিকেই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বুধবার পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। 1511 জন কাউন্সিলরের উপস্থিতিতে পৌর শহরের ব্যায়ামাগারে জেলা বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। তারেক রহমান বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর ছোট ছোট দলগুলো নির্বাচন ইস্যুতে নানা মতামত দিচ্ছে। বিএনপি সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল, তাই গণতন্ত্র ও নির্বাচনের পথে এগিয়ে যেতে এরই মধ্যে অনেক ছাড় দিয়েছে বিএনপি। বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি, ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। আমরা ছাড় দিব। কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। তারেক রহমান বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল বিএনপি, তাই দলটির কাছে জনগণের প্রত্যাশা অনেক। তিনি বলেন, দলের সুনাম যারা নষ্ট করছে তাদের কোনো ছাড় নয়। আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, তখনই তো জনগণ আপনার সাথে থাকবে। গত বছরও এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে, দেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারেক রহমান। বিগত 15 বছর তো আপনারা যুদ্ধ করেই বেঁচেছিলেন, তাই নয় কি? মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার বাধাগ্রস্ত করতে সংশ্লিষ্টদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অপরাধে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আদালত অবমাননার এই মামলায় আরেক আসামি গাইবান্ধার আওয়ামী লীগ নেতা বুলবুলকে দেওয়া হয় 2 মাসের সাজা। এটি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার সাজা। এ ধরনের ফোনালাপ সব আদালতের বিচার কাজ বাধাগ্রস্ত করার শামিল বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল। ভারত থেকে শেখ হাসিনা এবং গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলের মধ্যকার এই ফোনালাপ শোনানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে। গত বছরের অক্টোবরে ভাইরাল হওয়া এই ফোন রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তার বিরুদ্ধে যেহেতু 227টি হত্যা মামলা হয়েছে, তার মানে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন তিনি। এ সময় মামলার বাদী ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিচার কাজে বাধা সৃষ্টি করছেন বলে আদালতে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। এ সময় অ্যামিকাস কিউরি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইওএ মশিউজ্জামান সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের উদাহরণ তুলে ধরে জানান, এই ফোন কলে যদি বিচার সংশ্লিষ্টরা ভীত সন্ত্রস্ত হয়, বিচার কাজ বাধাগ্রস্ত হয়, তাহলে তা আদালত অবমাননা। পরে 2 আসামির সাজা ঘোষণা করে রায় দেয় ট্রাইব্যুনাল। হুমকি দেওয়ার মাধ্যমে তিনি শুধুমাত্র যে থানায় মামলা করা বা সারা দেশে যে সমস্ত মামলা করেছেন তাদেরকেও হুমকি দিয়েছেন, একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিচ্ছেন
বা মামলার বিচারের জন্য সাহায্য করছেন তাদেরকেও তিনি থ্রেটেন করেছেন। শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনা ও বুলবুলের কণ্ঠ নিশ্চিত করা হলেও আদালতে শেখ হাসিনার পক্ষের আইনজীবী বলেন শনাক্তকারী কর্মকর্তাদের আদালতে হাজির করতে তিনি এই আদেশে সন্তুষ্ট না বলেও জানান। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 11-এর 4 ধারা অনুযায়ী এই মামলায় সর্বোচ্চ 1 বছরের সাজা ও 5,000 টাকা অর্থদণ্ড থাকলেও আদালত সার্বিক বিশ্লেষণে 2 আসামির সাজা কমিয়ে দেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের এসপি ও ওসিকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পুলিশি হামলার অভিযোগে এই দাবি জানান শিক্ষার্থীরা। প্রতিবাদে দুপুর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এর আগে পটিয়া থানা ঘেরাও করেন বিক্ষুব্ধরা। বুধবার সকালে পটিয়া থানা ঘেরাও করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। প্রায় 1.5 ঘন্টা অবস্থান করে তারা। পরে মিছিল নিয়ে দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। আহত হয়ে এখনো আসতেছে অনেক। এর আগে মঙ্গলবার রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দেওয়ার পরও তাকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এই ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। তখন ছাত্র সমাজ তাদেরকে ধরে যখন থানায় সোপর্দ করে তখন থানা তাদেরকে গ্রেপ্তার না করে উল্টা ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে। তাদের যে যেমনই হোক ওসি প্রত্যাহার করতে হবে এবং যার যেটা শাস্তি তাকে এই আইন অনুসারে শাস্তি দিতে হবে। দ্বিতীয় দাবি, আমাদের যে ভাইদেরকে আটক করা হয়েছিল গতকালকে ওই ভাইদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পুলিশি হামলা নিন্দা জানিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ও পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। পটিয়া থানা যে বাজে ধরনের ন্যাক্কার ধরনের হামলা ছাত্র জনতার উপর চালিয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষের উপর একটা এক্সপেরিমেন্ট স্বরূপ। তারা যদি এটাতে পার পেয়ে যায় পুরো বাংলাদেশে একই ধরনের ঘটনা তারা ঘটাবে। অবরোধে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শত শত গাড়ি আটকা পড়ায় দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। হেঁটে গন্তব্যে যেতে হয় অনেককে। জনগণকে দুর্ভোগে রেখে রাস্তা আটকিয়ে জনগণকে কষ্ট দিয়ে আন্দোলন কি সফলতা পাওয়া যায়? এদিকে শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির। তারা যা বলছে দোষ কতটুকু আসলে দোষ আছে কিনা দেখি খোঁজ খবর নিচ্ছি। এরকম কথায় কথা যদি সবার সময় অপসারণ দাবি করে অপসারণ করাই হয় তাহলে ঝামেলা। পুলিশি হামলার প্রতিবাদে ডিআইজি কার্যালয়ের সামনেও সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী ও এনসিপির নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগ সরকারের সময় ইভিএম ব্যবহার করে 3,172 কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে। এটি অনুসন্ধানে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। বুধবার বিকেলে রাজধানী সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। সাবেক সিএসি নুরুল হুদার সময় 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প নেয় নির্বাচন কমিশন। জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ ইভিএম। পট পরিবর্তনের পর জানুয়ারিতে ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে অভিযানে যায় দুদক। দেখতে পায় অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত 1,600 মেশিনের। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখার কর্মরত 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এটি আসলে জাস্টিফায়েবল ছিল না। এই মেশিনটা আসলে কখনো বাংলাদেশে না, তারা কখনো এই ধরনের মেশিনটা আসলে বাজারে অ্যাভেলেবল না, যে প্রাইসটা আমরা সঠিক প্রাইসটা নিব। তো এটি আসলে সার্ভে হওয়া উচিত ছিল, আরও স্ট্রংলি সার্ভে হওয়া উচিত ছিল, যাতে করে প্রাইস আরও সুন্দর হতো। দুদকের অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্যরা ক্ষমতার অপব্যবহার করেছেন। টেন্ডার না দিয়ে বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে ইভিএম কেনে ইসি।
এতে সরকারের প্রায় ৩,১৭২ কোটি টাকা ক্ষতি হয়েছে। কে আসলো, কে গেল, কে আসলো না, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। এটা আমাদের অনুসন্ধান। যদি কেউ জিজ্ঞাসাবাদের জন্য যদি অনুপস্থিত থাকেন, তিনি তার আত্মপক্ষ সমর্থনের সুযোগটা হারালেন। অনুসন্ধান শেষে দায়ীদের চিহ্নিত করে মামলা করবে দুদক। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 271 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক বলছে, পিকে হালদার চক্রের সাথে যোগ সাজশে এ টাকা আত্মসাৎ করে এস আলম। বুধবার বিকেলে রাজধানী সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুদক। ভিডিও ফুটেজ দেখেই বোঝা যায় পিকে হালদার চক্রের সাথে এস আলম গ্রুপের সম্পর্কের গভীরতা। 2013 সালের শেষ দিকে তোলা এই ভিডিও। 2013 সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে পিকে হালদার চক্রের সহায়তায় 3 ধাপে 271 কোটি টাকা লোপাট হয়। রিলায়েন্স ফাইন্যান্স থেকে জাল কাগজপত্রের মাধ্যমে নাম সর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা অ্যান্ড কং, মেসার্স AM ট্রেডিং এবং মেসার্স সাইফুল অ্যান্ড কং এ অর্থ আত্মসাৎ করে। পরস্পর যোগ সাজশে অপরাধমূলক অসৎ আচরণ এবং বিশ্বাসভঙ্গ করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান। দুদক জানায়, লোপাটের সময় সাইফুল আলম রিলায়েন্স ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন আর পিকে হালদার ছিলেন ব্যবস্থাপনা পরিচালক। বসন্ত কুমার হালদার নাম পিকে হালদার বলল, কিন্তু তার পিতার নাম সব বিস্তারিত ঠিকানা এজাহারে রয়েছে। সুতরাং এখানে ভিন্ন ব্যক্তি হওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়ে অবশ্যই আমাদের অনুসন্ধান দল তাদের সম্পৃক্ততা পেয়ে তাদেরকে এজাহারে অন্তর্ভুক্ত করেছেন। পিকে হালদার ও এস আলম গ্রুপের অর্থ লোপাটের আরও ঘটনা অনুসন্ধান করছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে যোদ্ধাদের ওপর হামলার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের পথসভায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের উপর যে হামলা হয়েছে তা নিন্দনীয়। পুলিশের সংস্কার চাই, পুলিশ কারো গায়ে হাত তুলবে তা চাই না। তবে শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার পরিণতি ভালো হবে না। তিনি আরো বলেন, যারা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলেও এখনও তা দূর করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম 2 আসনের প্রার্থী হিসেবে ডক্টর আতিক মোজাহিদের নাম ঘোষণা করা হয়। যদি আবারও এই গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মমভাবে অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আলমগীর হোসেন, আব্দুর রউফ ও হোসেন আহমেদ এবং কর কমিশনার সাব্বির আহমেদকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে 2টি আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, তাদের চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হয়েছে। যেহেতু জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন, তাই সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের চাকরি থেকে অবসর দেওয়া হলো। তবে তারা অবসরকালীন সব সুবিধা পাবেন। এর আগে 28 ও 29 জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেনকে বরখাস্ত করা হয়। এছাড়া সে সময় কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের রাজস্ব ক্ষতি করেছেন বলে জানানো হয় প্রজ্ঞাপনে। আগামী 6 মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীকে। এতে বন্দরের কোনো কর্মীর চাকরি যাবে না বলে আশ্বস্ত করেন নৌ উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এসব জানান তিনি। ডক্টর এম সাখাওয়াত বলেন, 2007 সাল থেকে আংশিক আর 2015 সাল থেকে পুরোপুরি এই টার্মিনাল পরিচালনার দায়িত্বে ছিল সাইপ পাওয়ার টেক। তাদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 6 জুলাই। তাদের সাথে চুক্তির মেয়াদ আর বাড়ছে না। নৌবাহিনী দায়িত্ব নেবার পর তারা সহায়তা করবে। তবে আগে থেকে চিটং কন্টেইনার টার্মিনাল পরিচালনারও চুক্তি ছিল সাইপ পাওয়ার টেকের সাথে, তা অব্যাহত থাকবে। এরপর সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে
দীর্ঘমেয়াদে এ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। 16 বছর একটা কোম্পানি কাজ করছিল, তাদেরও সহযোগিতা যাতে নেভি পায় তারা সেজন্য কাজ করবে বলে আমাকে বলেছে। এবং একই সাথে আমি বলে রাখি যে কোনো অপারেটর বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারোর চাকরি যাচ্ছে না। খুলনার পাইকগাছার তালতলা থেকে হরিঢালি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকার উপর দিয়ে প্রবাহিত নাসিরপুর খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দুপুরে যৌথ বাহিনীর অভিযানে খালটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু দীর্ঘদিন ধরে অবৈধভাবে খালটি দখল করে চিংড়ি চাষ করত। গত সোমবার জেলার ভূমি মন্ত্রণালয়ের জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির সভায় খাল উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়। দুপুরে প্রায় 205 বিঘা জায়গা উদ্ধার করে বিভিন্ন স্থানে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। 3 দশক পর খাল ফিরে পেয়ে 20টি গ্রামে নেমে আসে উৎসব মুখর পরিবেশ। খাল উন্মুক্ত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদিন। প্রচণ্ড গরমে ইতালিতে 2 জন এবং স্পেনে 1 জনের মৃত্যু হয়েছে। গ্রীষ্মের শুরুতে চলমান তাপপ্রবাহের কারণে ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। জুলাইয়ের প্রথম দিনই সবচেয়ে উষ্ণ দিন হিসেবে রেকর্ড হয়েছে যুক্তরাজ্যে। লন্ডনে তাপমাত্রা পৌঁছায় চলতি বছরের সর্বোচ্চ 33.9 ডিগ্রি সেলসিয়াসে। দেশটির বেশিরভাগ এলাকাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ব্রিটিশ স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনে আমি চিন্তিত। বহু বছর ধরে লন্ডনে থাকি। তাপপ্রবাহের কারণে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এখানে এয়ার কন্ডিশনারও নেই। জার্মানিতেও তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। প্রচণ্ড গরমে কয়েকদিন ধরে রাস্তাঘাটে কমে গেছে লোকজনের আনাগোনা। বিভিন্ন শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ ও মাঝারি মাত্রার সতর্কতা। ফ্রান্সের কয়েকটি জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে রেড অ্যালার্ট জারি ও বন্ধ করা হয়েছে প্রায় 2000 স্কুল। আইফেল টাওয়ার সহ পর্যটন কেন্দ্রগুলোতে না যাওয়ার পরামর্শ প্রশাসনের। দেওয়া হয়েছে প্রচুর পানি পান এবং বিশ্রামের পরামর্শ। মিলান, রোম সহ ইতালির 17টি জায়গায় রেড অ্যালার্ট জারি রয়েছে। দিনের বেলা ঘরে থাকতে বলা হয়েছে। কিছু কিছু জায়গায় বাইরে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে বহাল থাকবে নিষেধাজ্ঞা। এদিকে জুন ছিল স্পেনের ইতিহাসে সবচেয়ে গরম মাস। তাপমাত্রা ছাড়িয়েছে 46 ডিগ্রি সেলসিয়াস। অনেক জায়গায় শীতাতপ নিয়ন্ত্রিত আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। সুইজারল্যান্ডে গড় তাপমাত্রা 10 ডিগ্রি বেড়ে যাওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার পর্যন্ত জারি করা হয়েছে সতর্কতা। 500 মিটার নিচের আল্পস পর্বতমালার বরফ গলার শঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তীব্র তাপমাত্রার কারণে তুরস্কের পশ্চিম উপকূলে কয়েকদিন ধরেই দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে 50,000-এর বেশি মানুষকে সরানো হয়েছে। শত শত স্থানে জ্বলছে আগুন। নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।